ভোট কেন্দ্রে ঢোকার পরে আপনার এই ব্লাড টেবিলে গেছি, টেবিলে যাওয়ার পরে স্লিপ মিলানোর পরে আপনার ভোট হয়ে গেছে। কে বলছে? বলতেছে যারা ভোট করতে লিস্ট করতেছে আর কি করতে। আপনি কোন এলাকার ভোটার? আমি এই এলাকার ভোটার, 8 নম্বর সেক্টরের ভোটার। কখন এসেছেন এখানে? আসি প্রথম সকালে, একদম সকালে। স্লিপটা কোথায়? স্লিপটা ওই স্যারের কাছে। এখন কি আপনি ভোট? হ্যাঁ, ভোট দিতে পারিনি। হ্যাঁ বলতেছে আমার ভোট বলে হয়ে গেছে আরও আগে। কে বলছে? বলছি ভিতরে। আমি আশা করছি যে আমরা সকল রাজনৈতিক দল যারা একটা অভ্যুত্থানের পরে হাজারের শহীদের জীবনের বিনিময়ে আমরা এই বাংলাদেশে অনেক আশা নিয়ে, পরিবর্তনের আশায়, নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রা আশায় যে ভোট দিলাম, অন্যান্য বিএনপির যারা নেতাকর্মী আছে তাদের জায়গা থেকে বিভিন্ন জায়গায় ভোটারদেরকে বাধা দিতে দেখেছি, হুমকি দিতে দেখেছি। আপনাদের প্রতিটা কেন্দ্রে আপনি যে ভোটটা দিয়েছেন সেই ভোটটা রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি সেই ভোট গণনা হবে, কোনো দল, কোনো সন্ত্রাসী গ্রুপ যদি তাদেরকে হামলা করতে আসে, আপনার দেয়া ভোটের বাক্স কেউ যদি ছিনিয়ে নিতে আসে, সেটা রক্ষা করার দায়িত্ব আপনার। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় দর্শক। দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার অনুরোধ জানাবো আপনাদেরকে। আজকে সেই বহু প্রতীক্ষিত নির্বাচনের দিন। সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় দলে দলে লোক ভোট কেন্দ্রে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার দাবি করছিল এবারের নির্বাচনটা হবে ইতিহাসের সবথেকে ভালো নির্বাচন এবং শান্তিপূর্ণ নির্বাচন। আসলে কি তাই? কেমন যাচ্ছে নির্বাচনের এই দিনটি? সকাল থেকে ভোট গ্রহণে কেমন সাড়া পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভোট গ্রহণ শুরু হতে না হতেই কিন্তু ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় গুরুতর কিছু অভিযোগ পাওয়া গেছে এবং কিছু কিছু জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যেমন একটি ভিডিও দেখলাম, এক যুবক দাবি করছে জীবনের প্রথম ভোট দিতে এসে সে দেখে যে তার ভোট হয়ে গেছে। ভোট না দিতেই ভোট হয়ে গেছে। শান্তিপূর্ণভাবে এই ভোটের পরিবেশে, নির্বাচনের পরিবেশে এরকম কাণ্ডটা আসলে ঘটালো কারা? তাহলে কি এ থেকে ইঙ্গিত পাওয়া যায় যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে না? নাকি সেই যুবকের অভিযোগটি মিথ্যা ভিত্তিহীন? চলুন কথা না পারি, আমরা দেখে আসি আজকে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটের পরিবেশ কি, নির্বাচনের পরিবেশটা কি সারা দেশে, এবং কোনো বিশৃঙ্খল ঘটনা কি ঘটেছে এবং শান্তিপূর্ণ নিরপেক্ষ পরিবেশে নির্বাচনটা হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে, সেটি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনারা। ভোট কেন্দ্রে ঢোকার পরে আপনার এই ব্লাড টেবিলে গেছি, টেবিলে যাওয়ার পরে স্লিপ মিলানোর পরে আপনার ভোট হয়ে গেছে। কে বলছে? বলতেছে যারা ভোট করতে লিস্ট করতেছে আর কি করতে। আপনি কোন এলাকার ভোটার? আমি এই এলাকার ভোটার, 8 নম্বর সেক্টরের ভোটার। কখন এসেছেন এখানে? আসি প্রথম সকালে, একদম সকালে। স্লিপটা কোথায়? স্লিপটা ওই স্যারের কাছে। এখন কি আপনি ভোট? হ্যাঁ, ভোট দিতে পারিনি। হ্যাঁ বলতেছে আমার ভোট বলে হয়ে গেছে আরও আগে। কে বলছে? বলছি ভিতরে। মানে কি বলেছিলেন যে আমার ভোট দিতে চাই, আপনি তার? হ্যাঁ, আমি ভোট দিতে চাইছি, কিন্তু বলতেছে আপনার ভোট তো হয়ে গেছে। আমি তো ভোট দিইনি। ভোট দেননি? না, ভোট দিইনি। এখন এই যে আমি আসছি, কি বললেন? আমি তাদের কাছে কমপ্লেন জানাইছি, তারা চেক করতেছে। পরে বলছে যে তাহলে আসেন আপনার, ওরা চেক করতেছে। কাদের কাছে কমপ্লেন জানাচ্ছেন? আমি আর্মির অফিসারের কাছে কমপ্লেন জানাইছি। তারা এখন আপনাকে নিয়ে আসছে? হ্যাঁ, তারা নিয়ে আসছে, চেক করতেছে। এই বিষয়ে কি আপনার কিছু বলার নেই? আমার বলার কি, জীবনের ফার্স্ট সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে আসলাম, আসার পরে দেখি যে আমার ভোট আগেই হয়ে গেছে। হইলে মানুষ এখনো 2 নম্বরই বলে, মানুষের ভোটার আইডি কার্ড দিয়া বা কোনো কিছু দিয়ে এখনো মানুষের ভোট আরেকজনের, আর কিছু বলার নেই। জীবনের ফার্স্ট ভোট দিতে মনে খারাপ লাগে।
উৎসবমুখর পরিবেশে আজকে আমি আমার যে ভোট, এই ভোটটি আমাদের 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ এর যে আমাদের পঞ্চগড় 1 আসনের প্রতীক শাপলাকলিতে আমি ভোট দিয়েছি এবং গণভোটে আমি হ্যাঁ ভোট দিয়েছি। আমি আশা করছি যে আমরা সকল রাজনৈতিক দল যারা একটা অভ্যুত্থানের পরে হাজারের শহীদের জীবনের বিনিময়ে আমরা এই বাংলাদেশে অনেক আশা নিয়ে, পরিবর্তনের আশায়, নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রা আশায় যে ভোট দিলাম, আমরা একটা সুষ্ঠু নির্বাচন শেষ পর্যন্ত পাবো। আমরা যেন জনগণের ভোটের উপরে, মতামতের উপরে আমরা যেন আস্থাটুকু রাখি, প্রত্যেকটা ভোট সেন্টারে যেন সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা পরিবেশ বজায় থাকে এবং এখানে ভোট গ্রহণের সাথে যারা সম্পৃক্ত, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যরা, আমরা সবার কাছে তাদের সর্বোচ্চ পেশাদার আচরণ প্রত্যাশা করি এবং আমরা মনে করছি ইনশাআল্লাহ আমরা সকল রাজনৈতিক দল এই জায়গায় যদি আমাদের ওইটুকু ন্যূনতম উদার মানসিকতা দেখাতে পারি তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে রাজনৈতিক দল যারা আছে, তাদের নেতাকর্মীরা যারা আছে, তাদের সহনশীল আচরণ। আমরা বিগত কয়েকদিন ধরে আমাদের এই পঞ্চগড় 1 আসনে অন্যান্য বিএনপির যারা নেতাকর্মী আছে তাদের জায়গা থেকে বিভিন্ন জায়গায় ভোটারদেরকে বাধা দিতে দেখেছি, হুমকি দিতে দেখেছি, ভয়ভীতির পরিবেশ তৈরি করতে দেখেছি। আমরা প্রত্যাশা করব যে অন্তত আজকে নির্বাচনের দিনে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ হবে না। আমরা কারো বিরুদ্ধে অভিযোগ করার জন্য আমরা এই নির্বাচনটা আসলে এই নির্বাচনের দিনে আসি নাই। আমরা চাই যেন আমাদের কারো বিরুদ্ধে অভিযোগ না করতে হয়, সেই পরিবেশটা যেন সবাই বজায় রাখে। আমরা স্পষ্ট করে শুধু একটা জিনিস বলে দিচ্ছি, যদি প্রশাসন এবং সকলে মিলে একটি সুষ্ঠু ভোট আমাদের উপহার দিতে পারে, আমাদের জায়গা থেকে বিন্দুমাত্র কোনো অভিযোগ থাকবে না। কিন্তু এই জায়গায় আমরা যদি কোনো ধরনের পেশি শক্তির প্রয়োগ দেখি, কোনো ধরনের ভোট কেন্দ্রে বাধা দেওয়ার আমরা অভিযোগ শুনি, আমরা যদি আমাদের জায়গা থেকে ভোট গণনা কিংবা সামগ্রিকভাবে ফলাফল দেওয়া পর্যন্ত কোনো ধরনের প্রভাবিত করার আমরা কোনো অপচেষ্টা দেখি, আমরা প্রশাসনকে বলবো প্রথমত আমরা তাদের উপর আস্থা রাখবো যে তারা এটাকে রুখে দিবে। তারা যদি তাদের জায়গাটাতে ব্যর্থ হয়, আমরা স্পষ্ট করে বলছি কাউকে বিন্দুমাত্র ভোটে প্রভাবিত করে আমরা আমাদের জায়গা থেকে এই নির্বাচনে কাউকে ভোট প্রভাবিত করে জয়ী হতে দিব না। আমরা স্পষ্ট করে এইটুকু বলতে চাই, আমরা সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করব, কিন্তু আমরা চাই সবাই যেন তাদের জায়গা থেকে সহযোগিতা করে। ভোট মানে সুষ্ঠু, আপনি এইটার ব্যাপারে আশা করছেন কিনা? মাত্র 30 মিনিট হয়েছে, এই 30 মিনিটে আমি শুধু আমার সেন্টারে দেখেছি, এখন পর্যন্ত কেউ এই বিষয়ে অভিযোগ দেয়নি। এখন সকাল 8টা বাজে। আমরা আশা করছি যে যতক্ষণ পর্যন্ত আমাদের ভোট হবে বিকাল পর্যন্ত, এবং পঞ্চগড় 1 আসনের যে 155-56টা সেন্টার আছে, প্রত্যেকটা জায়গায় যদি শেষ পর্যন্ত এই পরিবেশ পরিস্থিতি যায়, তাহলে তো আমাদের অভিযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের জনগণের রায়কে মেনে নেওয়ার আমাদের সবসময় সেই মানসিকতা থাকবে এবং আমরা চাই এই পরিবেশটুকু যেন শেষ পর্যন্ত বজায় থাকে। ইনশাআল্লাহ পঞ্চগড় 1 আসনের মানুষ এবার তাদের জায়গা থেকে, শুধু পঞ্চগড় 1 আসন না, পুরো বাংলাদেশের মানুষই, তারা বিগত 1.5 বছরে কোন দল কি করেছে, তারা মানুষের উপরে জুলুম করেছে, কারা করে নাই, কারা নির্যাতন করেছে, কারা করে নাই, কারা ক্ষমতার অপব্যবহার করেছে, কারা করে নাই, এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে এবার মানুষ ভোট দিবে। আমার এই পঞ্চগড় 1 আসনে একটা গণজোয়ার তৈরি হয়েছে। আমরা প্রত্যাশা করছি ভোট যদি সুষ্ঠুভাবে শেষ পর্যন্ত, গণনা পর্যন্ত আমরা যেতে পারি, ইনশাআল্লাহ যাবো আমরা। এবং আমরা যদি আমাদের আজকের এই যে নির্বাচন কেন্দ্রিক যে পরিবেশ, এটা যদি সবাই সহযোগিতা করে রাজনৈতিক দলগুলো, তাহলে পঞ্চগড় 1 আসনে 23টা ইউনিয়ন এবং পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রতিটি মানুষকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। আপনারা আমি যে চিত্র বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেন্দ্রে, বিভিন্ন জেলায় যে ছবি, যে তথ্য আমাদের কাছে এসেছে, শত শত হাজার হাজার মানুষ ভোট থেকে তারা ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে আছে। 7:30টার আগের থেকে লম্বা লাইন প্রতিটা কেন্দ্রে। আপনাদের এই যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধটা আর একটু কয়েক ঘন্টার জন্য আপনাদেরকে সময় বাড়াইতে হবে। আপনারা জুলাইতে এই দেশে জীবন দিয়েছেন, আপনার সন্তান আপনার নিজের চোখের সামনে মারা গিয়েছে, আপনার এই দেশের মানুষ দাঁড়িয়ে বলেছে যে আমার ভাইকে গুলি করার পর আমি আমার ভাইয়ের লাশ না নিয়ে যাব না, আমার ভাইয়ের আহত রক্তাক্ত শরীর না নিয়ে আমি এখান থেকে যাব না। পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে আপনারা টেনে হেসে আপনার আহত ভাইকে নিয়ে এসেছেন। আপনারা সেই জাতি। আপনাদের প্রতিটা কেন্দ্রে আপনি যে ভোটটা দিয়েছেন সেই ভোটটা রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি সেই ভোট গণনা হবে, ভোট কেন্দ্র থেকে সেটা প্রকাশ হবে, ঘোষণা হবার পরে
সেটা আপনারা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠিয়ে দিবেন। আপনার কাজ নেই, আপনি তারপরে যায় নাক ডেক তেল দিয়ে তারপরে ঘুমায়েন। কিন্তু এই সময়টুকু আপনাদের আশপাশে যেখানে জামাত ইসলামের ভাইরা যেখানে এই ভোট কেন্দ্রে থাকবে তাদের পাশে থাকবেন, তাদেরকে আপনারা পাহারা দিয়ে তারপরে রাখবেন। তাদের উপরে যদি কেউ আক্রমণ করতে আসে, কোনো দল, কোনো সন্ত্রাসী গ্রুপ যদি তাদেরকে হামলা করতে আসে, আপনার দেওয়া ভোটের বাক্স কেউ যদি ছিনিয়ে নিতে আসে, সেটা রক্ষা করার দায়িত্ব আপনার। আমরা কালকে থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তারা তাদের যে হীন প্রচেষ্টা, তাদের যে ঘৃণ্য পরিকল্পনা, সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষ, জামায়াত ইসলামী বাংলাদেশ এবং সবশেষ সেনাবাহিনীর কথা না বললেই না, তারা এগুলো রুখে দিয়েছে। সেনাবাহিনীর একটা অংশ গতকালকেও চেষ্টা করেছে যে নীলফামারীর যে ঘটনাটা, জামায়াতের আমির তাকে বিমানবন্দরে সে আসছিল, সে বিমানবন্দরে তো সে কারোর কাছে টাকা বিলি করে নাই, সেখানে তো সে ভোট কিনতে যায়নি, তার বাড়ি নীলফামারী, সে এখানে বিমানবন্দর থেকে তার 50 লাখ টাকাকে বানানো হয়েছে বিপুল পরিমাণ অর্থ। বাংলাদেশে 50 লাখ টাকা এখন কোনো বিপুল পরিমাণ অর্থ না, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর, সে কোনো জায়গায় ভোট কিনতে যায় নাই। 3 নম্বর হলো তারে এই জায়গাতে যে আপনি আটক করলেন, এই একই ধরনের ঘটনা, এর চাইতে বেশি পরিমাণের টাকা শহীদউদ্দিন চৌধুরী অ্যানির লোকের কাছে পাওয়া গেছে এবং সেটা টাকা দিচ্ছিল মানুষকে, ভোটের মাঠে পাওয়া গিয়েছে। সেই টাকাটা পেয়ে তাকে সাথে সাথে ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন টেলিভিশনে তাদের দলের লোকজন দিয়ে থ্রেট করা হয়েছে এই নিউজ তাড়াতাড়ি সরাইতে। যমুনা টেলিভিশন, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, হুমকি দিয়ে তারপরে বলা হয়েছে নিউজ সরাইতে। তারা বলেছে 80 লাখ টাকা পাওয়া গিয়েছে, সেই টাকা কিছুক্ষণ পরে 15 লাখ টাকা হিসেবে তারা আবার নিউজ করেছে। এভাবে 2টা ঘটনাকে 2ভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা গণমাধ্যমের গতকালকে থেকে যেই ভয়ঙ্কর রূপ দেখেছি, তারা 5 তারিখ থেকে 1 বিন্দু পরিমাণ কোনো শিক্ষা নেয় নাই। গণমাধ্যমের যারা আছেন, যে সাংবাদিকরা এখনও পর্যন্ত এইসব অসভ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, মনে করার কোনো কারণ নাই যে আপনি একটা নিউজ করবেন আর সেটা বাংলাদেশের সব মানুষ হুমড়ি খেয়ে পড়বে, আপনার কথা বিশ্বাস করে তারপর যা ধানের শীষে ভোট দিয়ে আসবে। সেদিন বাংলাদেশের বহু আগে ইলিয়াস পিনাকিরা উঠিয়ে দিয়েছে। আপনাদের চাইতে বহু বড় প্রভাবশালী, প্রতাপশালী, ক্ষমতা সম্পন্ন এক ফেরাউন এই দেশে ক্ষমতায় ছিল। তারা যখন কিনা ঘুমাইতো, ঘুমের মধ্যেও আমাদের ছবি চোখে দেখতো, তাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। আপনারা এখনও এত বড় কোনো ছেটের বাল হয়ে যান নাই যে আপনারা যা মনে চায় তাই বলবেন আর এই দেশের মানুষই করবে। আমি ইলিয়াস আজ থেকে সেই 2014 সালের ইলেকশনে আমার অবস্থান যেভাবে এই দেশের নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে ছিল, আজকেও সেখানে আছে, সারা জীবন সেখানে থাকবে। নিজের ব্যক্তিগত অনেক বড় বড় স্বার্থ বাদ দেয়া এই দেশের যেসব নির্যাতিত মানুষ আছে, যারা অত্যাচারিত মানুষ আছে, যারা সংকটে আছে, সমস্যায় আছে, তাদের পাশে ইলিয়াস দাঁড়িয়েছে। বহু ক্ষমতাশালী লোকজনের সাথে সম্পর্ক নষ্ট করেছে, খুব অসহায় নির্যাতিত মানুষের জন্য, তাদের জন্য কথা বলতে গিয়ে, তার অধিকার আদায় করতে যায় বহু প্রতাপশালীদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে। সো আপনাদের এই দেশের মানুষকে আপনারা যদি চান যে আপনারা যা মনে চায় বলবেন আর সেই দেশের মানুষ আপনাদের এইসব কথাবার্তা সব শুনে ফেলবে, এটা মনে করার কোনো কারণ নেই। আজকের চিত্র দেখেন, আপনি কয়টা রিউমার ছড়াবেন, কয়টা গুজব ছড়াবেন? এই দেশের মানুষ ভোট দিচ্ছে, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভোট দিচ্ছে, আপনি এই ভোটের এগুলো গুজব ছড়ায় আপনারা এই করে ফেলবেন। অতএব সাবধান করে দিচ্ছি ভাই, এই নির্বাচনকে ঘিরে যদি মনে করে থাকেন বিশেষ কোনো দলকে আপনাদের ক্ষমতায়, কালকে থেকে যে নিউজ আপনারা করেছেন, বিশেষ করে 71 টিভি মানুষ হয় না এখনো পর্যন্ত। এখানে এক দলের দালালরা বের হয়ে আরেক দল আছে, তারা এসে RTV, এরা এসে নিউজ করছে। দ্বার প্রান্তে তারেক রহমান প্রধানমন্ত্রী আবার গণভবনের দরজার মধ্যে যায় দাঁড়ায় আছে। আরে বাবারে বাবা, মানে অবস্থা করুণ অবস্থা। তারা প্রধানমন্ত্রী না পারে বানায় দেয়, পত্রিকা অফিসে যদি সেই ক্ষমতা থাকতো কালকে বসায় দেয়, আজকে নির্বাচন হইতে দিত না। এরকম পরিস্থিতি, এটা করেছে এই দেশের গণমাধ্যম। তাদের এই ভয়ঙ্কর রূপ কালকে থেকে দেখছি। আজকে আশা করি এই মানুষের, আপনাদের লোকজন তো বাইরে আছে, মাঠে দেখছে কেন্দ্রগুলোর অবস্থা, আমরাও দেখছি। অতএব এদেরকে একটু বোঝার চেষ্টা করেন, এদের চোখের ভাষা দেখার চেষ্টা করেন, কি বলতে চায়, এরা কি বুঝাইতে চায়, কে কাকে ভোট দিবে, কারা ক্ষমতায় আসবে, এখনও সময় আছে কিছুক্ষণের জন্য। সো খুব সাবধানে আপনাদেরকে কাজ করতে হবে। সেনাবাহিনী সেই নীলফামারীতে যেই ঘটনাগুলো হয়েছে, সেখানেও DGFI 3-4 জন অফিসার জড়িত, কিন্তু এই সেনাবাহিনীর কিছু অংশ তারা এখনও চেয়েছে যে কোনোভাবে হচ্ছে বিএনপিকে ক্ষমতায় এনে তারপরে 1.5 বছরের মাথায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে, এই দেশের রাজনীতিতে নিয়ে আসতে হবে। এই অবস্থায় এই দেশে চলবে না। আপনারা হাসিনাকে আর আওয়ামী লীগকে, ইন্ডিয়াকে যে যত আনতে চাবেন, সে তত সমস্যায় পড়বেন। তার বিরুদ্ধে আজকে আমি পিনাকি, আমরা কেন আজকে আপনাদের বিরুদ্ধে থাকবো? আপনারা 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত প্রথমেই বুকে চিনচিন করে রে আপনার এই শেখ মুজিবের ইয়েতে মূর্তি ভাঙা দেখা, এটা দিয়ে শুরু হয়েছে। তারপরে আপনারা আওয়ামী লীগের প্রতি প্রেম,
আওয়ামী লীগের এই দৃশ্য দেখে আপনাদের খুব খারাপ লেগেছে, তারপরে আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করতে দিবেন, সব মামলা তুলে নেবেন। আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, এগুলো বহু শয়তানি। 2 দিন আগে তারেক রহমানের মতো মানুষ বলে শেখ হাসিনার সন্তানেরা, পরিবারের লোকজনেরা যদি চায় তাহলে রাজনীতিতে আসতে পারেন। আপনি কে ভাই? আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার কে? আপনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি এই যে ঘোষণাটা দিলেন, এই ঘোষণা দিয়ে আপনার অর্ধেক ভোট নষ্ট করেছেন। আপনারা মনে করেন যে আওয়ামী লীগের ভোট নিয়ে, বাংলাদেশে আওয়ামী লীগের ভোট নাই ভাই। কয় পার্সেন্ট নেবেন? 5%, 10%? ভোট দিতে যাবে না অর্ধেক। যেগুলি যাবে তাদের উপরে আপনারা যে নির্যাতন করেছেন এই গেল 1.5 বছরে, এই মামলা বাণিজ্যের নামে, এগুলো আওয়ামী লীগের লোকজন ভুলে গিয়েছে। তারা আপনারা ভোট দিবে যায়, আপনার দলের হয়ে মিছিল করবে, আপনার সাথে মিটিং করবে, যায় যদি ভোট দিতে যায় দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আসবে। গ্যারান্টি দিলাম আপনারা, ইনশাল্লাহ আজকে নির্বাচনের পরে এটা রেজাল্ট পাবেন। বহু গবেষক, বহু ভবিষ্যৎবাণী, গোয়েন্দা টোয়েন্দা, অনেক কিছু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কথা মনে আছে না? মনে আছে? নাকে খত দিয়া তারপরে কথা বলতে হবে। তোরা আবার ফের এখন এসে অনেক এরা ভবিষ্যৎবাণী দেওয়া শুরু করছে। এরকম 70% তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছেন, বিএনপি চলে এসেছে, এরকম তোদের এই 70% তোরা আওয়ামী লীগের পক্ষেও এরকম তোরা জরিপ বানায় তারপর প্রচার করছিলি। সেই আওয়ামী লীগের 70% লোক কই? 21 কোটি 22 কোটি মানুষের দেশে 5% মানুষ যদি রাস্তায় নেমে আসতো হাসিনার জন্য, আজকে হাসিনার যাইতে হইতো না। তারা কোথায়? 45 মিনিটের নোটিসে তোরা নাই হয়ে গিয়েছিস। এটাই হয় বর্জুয়া এই পুঁজিবাদী শাসন ব্যবস্থায় যারা নিজের পেটের চিন্তা করে তাদের রাজনীতিগুলো রাতারাতি পরিবর্তন হয়ে যায়। যারা আওয়ামী লীগ করতো তাহাই এখন বিএনপির অবস্থা খারাপ হবে, তারাই আবার আওয়ামী লীগে যায় যোগ দিবে। এরা নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে না, রাস্তাঘাটে মানুষের টাকা পয়সা নিয়ে চাঁদাবাজি করে তারপর রাজনীতি করে। এই জন্য এদের রাজনীতির জন্য কোনো মায়া নাই। অতএব যে কথাগুলো বললাম, বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকবে, ভাই আপনারা আর কয়েকটা ঘন্টা আপনাদেরকে কষ্ট করতে হবে। আপনারা ভোট দিয়ে চলে গেলে হবে না, রুটিন করে তারপর আপনাদের যাইতে হবে। কিছু মানুষ যাবেন, খাওয়া দাওয়া করবেন, রেস্ট নিয়ে আবার আসবেন। ভোট গণনার পর থেকে প্রতিটি সেকেন্ড ভোট কেন্দ্রের বাইরে পাহারা দিতে হবে। এখানে কোনো সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা এই বাংলাদেশের যেই পরিবর্তনের হাওয়া আমাদের বাংলাদেশের ভাগ্যাকাশে আমরা দেখছি, সেই পরিবর্তন যদি হয়, এটা আপনি আমার জন্য করবেন না, এটা ডক্টর শফিকুর রহমানের জন্য করবেন না, জামাত ইসলামের জন্য করবেন না, আপনার জন্য করবেন। আমি গতকালকে আমার ভিডিওতে বলেছি, ভাই আমি জামাত ইসলামের কেউ না, আমি জামাত ইসলামের এমপিও হব না, মন্ত্রীও হব না, জামাত ইসলামের কাছে আমি কোনো সুবিধা আনতে যাব না। কিন্তু আপনাদের জন্য আমি আজকে এই যে সেনাবাহিনীর সাথে আমার সমস্যা, বিডিআরকে নিয়ে আমার সেনাবাহিনীর সাথে সমস্যা, সরকারের সাথে সমস্যা, আসিফ নজরুলের সাথে সমস্যা, এই সমস্যা এই দেশের আলেম সমাজের এখনও প্রায় 4-5 হাজার আলেম এখনও জেলখানায় আছে। এই যে তেজগাঁ থানা ছাত্র শিবিরের সেক্রেটারি এখন পর্যন্ত জেলখানায় আছে। এদেরকে নানান মামলা, কিসের সব সন্ত্রাস বিরোধী আইন, এই আইন সেই আইন, এইসব মামলায় তাদেরকে আটকে রাখা হয়েছে। এই বাংলাদেশের জন্য তো এই দেশের মানুষ মারা যায় নাই। পরের দিন যে আসিফ নজরুলকে যে আপনি এই সন্ত্রাস বিরোধী আইন এটারে বাতিল করেন, এইখানে যারা এর আগে আটক হয়েছে সব কটারে ছাড়েন নাই তারা, এখনও সেই ব্যক্তিগুলো জেলে। আপনাদেরকে আল্লাহ মানে এই যে আজাব আল্লাহ আমার মনে হয় না জীবনে কোনোদিন মাফ করবে। তাদের কারণে আপনারা আজকে চেয়ারে বসে আছেন, অথচ সেই মানুষগুলো এখনও জেলখানায় আছে। বিডিআরের পরিবারগুলো বিশ্বাস না হলে যান জেলখানায় যান। আমি তাদের ভিডিও দেখেছি, ছবি দেখেছি, আমার কাছে তার পরিবারের লোকজনেরা পাঠিয়েছে। প্রতিটা মানুষের কোমরে, এই রানে, পায়ে, নিচে সবার ড্রিল মেশিন দিয়ে আপনার ফুটো করা হয়েছে, পেটানো হয়েছে, প্লাস দিয়ে নখ উপড়ে ফেলা হয়েছে। যান, প্রতিটা মানুষের শরীরে সে আঘাতের চিহ্ন আছে। আপনারা তাদের পাশে দাঁড়ান নাই, তাদের জন্য কিছু করেন নাই। তো ভাই, আপনাদের আল্লাহ আরেকটা সুযোগ দিয়েছে, এই অধিকার আপনাদেরকে আদায় করতে হবে। আমি জামাত ইসলামের কেউ না, কিন্তু এইটুক কথা বলছি যে গতকালকের মতোই বলতে চাই যে আপনি আপনার যে আপনার ট্রিটমেন্ট আপনি বাংলাদেশের সরকারের টাকায় ট্রিটমেন্ট পাবেন। যেই ব্যক্তিরা কিছু হইলেই, পাতলা পায়খানা হইলেও থাইল্যান্ড, ব্যাংককে, সিঙ্গাপুরে যায়, তারপরে ট্রিটমেন্ট নেয়, তাদেরকে সেখানে যাইতে দেওয়া হবে না, তাদের সেই ট্রিটমেন্ট বাংলাদেশে করতে হবে। এবং জামাত ইসলামকে বাধ্য করা হবে সেই আইন করার জন্য যে এই দেশের সরকার আপনাদের কাছে 1 বছর হোক, 2 বছর হোক, কিংবা 3 বছর হোক, ক্ষমতা থেকে যাওয়ার 6 মাস আগে হইলেও তাদেরকে এইটা মানে প্রতিষ্ঠিত করে দিয়ে যাইতে হবে, প্রমাণ করে দিয়ে যাইতে হবে যে এই দেশে এখন এই মুহূর্তে সব ধরনের ট্রিটমেন্ট নেওয়া সম্ভব। এবং কেউ যদি কোনোদিন সংসদ সদস্য হইতে যায়, তাকে নির্বাচন কমিশনের এই মানে এই আইনের ভেতরেই আপনার নিয়ে আসতে হবে যে এই দেশে যে সংসদ সদস্য হবে সে বিদেশে যাইতে পারবে না ট্রিটমেন্টের জন্য। যদি যাইতে চান, আপনি যদি যান, তাহলে এই দেশে যত সাধারণ মানুষ আছে, একদম প্রত্যন্ত গ্রামের একজন মানুষ, তাকেও ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে সরকারিভাবে। যদি আপনার কোনো ট্রিটমেন্ট এমন থাকে যেটা এই দেশে হয় না, তাহলে ওই মানুষটারও এই ট্রিটমেন্ট পাওয়ার সুযোগ এবং তার সেই অধিকার আছে, সেই অধিকার বাস্তবায়ন করতে হবে। আপনি একটা অফিসে যাবেন, আপনি ঘুষ দিবেন না, আপনার যে অধিকার সেই অধিকার ঘুষ ছাড়া করতে হবে।
সরকার সেটা বুঝবে ওই অফিসারকে কত টাকা বেতন বাড়াইতে হবে, কি করতে হবে, এটা তাদের ব্যাপার। আপনি করবেন সেটা। এই দেশে যত ধরনের মানুষ বিদেশ যায়, যত দেশে যায়, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে যাইতে তার যেই সুযোগ, যে কয় টাকা খরচ হয় সেই টাকায় নিতে হবে। এরকম অনেক কিছু আছে যেই জিনিসগুলো এই দেশের মানুষকে পাইতে হবে, পাওয়ানোর জন্য ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আপনারা শুধু আর কয়েকটা ঘন্টা, এই দেশের তারা জামাত ইসলাম বলেছে তারা শাসক হইতে আসে না, সেবক হইতে এসেছে। এই সেবকদেরকে সেবা করার জন্য যে সুযোগ তৈরি করে দেওয়া দরকার, সেটার দায়িত্ব এখনও আপনাদের হাতে। আপনারা ভোট কেন্দ্রগুলোতে থাকবেন, পাহারা দিবেন। এবং সবশেষ আবারও সেনাবাহিনীকে আগেও বলেছে যে ভাই আপনারা আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আপনারা ছাড়া এই দেশকেও ঠিক করতে পারবে না। আপনারা যেভাবে দায়িত্ব পালন করছেন, আমার বিশ্বাস আপনাদের হারানো যে ঐতিহ্য, যে কালিমা আপনাদের শরীরে লেগেছে, সেটা সরিয়ে আপনারা আবার ফের এই ভোটের মাধ্যমে মানুষের অন্তরে জায়গা করে নেবেন। সেই প্রত্যাশা থাকলেও দেশবাসীকে বিজয়ের ঠিক দ্বার প্রান্তে সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। এই নির্বাচনকে কেন্দ্র করে আগের দিন রাতে বিভিন্ন জায়গায় টাকা পয়সা লেনদেন, টাকা পয়সা বস্তা সহকারে লোকজনকে ধরা থেকে শুরু করে বহু ধরনের কাহিনী আমরা শুনতে পাচ্ছি। এখন আপনারা মনে করছেন যে এই কাহিনীগুলি এভাবে এমনিতেই ঘটছে, এই কাহিনীগুলির বিষয়ে এমনিতেই চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে? আপনাদের একটা জিনিস হয়তো ভুলে গেছেন আপনারা, 24-এ একটি বড় পাহাড় সম একটা অপশক্তির পতন হয়েছে। এই অপশক্তিটা কি বসে আছে এমনিতেই? আপনারা মনে করছেন এই অপশক্তি আপনাদেরকে এমনিতেই খেলতে দিচ্ছে আর আপনারা খেলছেন? আপনাদের মধ্যে বর্তমানে বিশেষ করে জামাত ইসলাম আর বিএনপির মধ্যে এই যে বিশাল দেয়াল তৈরি হয়েছে, বিশাল কি বলবো দূরত্ব তৈরি হয়েছে, এমনিতেই হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে বিএনপি একদম নিষ্ক্রিয়, ঠিক যে অবস্থানে ছিল আওয়ামী লীগ। তারা মনে করেছে ক্ষমতায় আমরা আছি, আর সোশ্যাল মিডিয়াতে কি হবে। জামাত ইসলামের বিশাল একটি অংশ একই অবস্থা, সক্রিয় আছে, পতিত শক্তি। ওদের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা নেই, কারণ আমি দেখুন ওদেরকে আমরা বাংলাদেশে যখন 24-এর আন্দোলনের মাধ্যমে ওরা চলে গেছে, আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগতভাবে আমার পকেটের কোনো লাভ হয়নি, আমার ব্যক্তিগতভাবে আমার আর্থিক কোনো লাভ হয়নি, বাট আমার দেশের লাভ হয়েছে। আজকে প্রতিনিয়ত তাদের গালি খাচ্ছি আমি ব্যক্তিগতভাবে, প্রতিনিয়ত। ভাই আমি কি সংসদে যাব নাকি কোনো রাজনীতি করব? কোনো না। আমি আমার দেশের জন্য যদি কালকে একইভাবে যে কেউ সামনে যে এখন থেকে নতুন সরকার আসবে, এই নতুন সরকার ঠিক আগের তুলনায় আরো দ্বিগুণ সমালোচনা করব। এই সুযোগে যদি আওয়ামী লীগ আবারও আসার সুযোগ পায়, আমার কিছু করার থাকবে না। তবে আসার সুযোগটা করে দিচ্ছেন আপনারা, এটা বলার জন্য আমার আজকের এই ভিডিও। আর যদি আসে, তারা যদি ভালোভাবে আসে, তারা ভালো যারা রাজনীতিবিদ, তারা যারা বাংলাদেশকে প্রকৃতভাবে ভালো, তারা আসুক। আমিও তাদের পক্ষে, কারণ আমি তো ভাই আপনার দালালি করি না, আপনার কথাই শুনবো। আর যখন আপনি গাংটা পার হবেন তখন শালা বলে লাথি দিয়ে ফেলে দেবেন, এই আর চলবে না এগুলি। যারা ভালো করবে, আওয়ামী লীগ আমাদের ব্যক্তিগতভাবে আমার কোনো ক্ষতি করেনি, কোনো ক্ষতি করেনি। কেন আমি আওয়ামী লীগের শত্রুতে সারাদিন করব? আপনারা আওয়ামী লীগকে হটিয়ে দেওয়ার কারণে আপনারা এখন ক্ষমতায় বসবেন, জামাত ইসলাম বলেন, আপনারা সংসদ সদস্য হবেন, যেগুলি যে 24-এর আমাদের চেতনাকে বিক্রি করে এখন এই পোলাপানগুলি দেখা যাচ্ছে যে পকেটে ঢুকিয়েছে 24টাকে, আর বিনিময়ে সংসদে যাওয়ার জন্য সব 1,500 মানুষের জীবনের বিনিময়ে তারা সংসদে যাচ্ছে। এরা লাভবান হচ্ছে, আমরা কেন লাভ? আমাদের কাজটা কি? কেউ বলতে পারবে আমাকে 2 পয়সা দিয়ে সহযোগিতা করেছে? পারবে না করতে, বলছি, লাইভে বলছি, কেউ পারবে না বলতে। এখন এই কারণেই বলছি, আপনারা এই যে দুটি পক্ষ, বড় দুটি পক্ষ এখন আগামীকালকে যে দুটি পক্ষ মোকাবেলা করবেন নির্বাচনে, তারা একটা ভয়ঙ্কর, মানে আমি বলবো যে মনে হয় যেন একটা যুদ্ধ, একটা যুদ্ধ মোকাবেলা করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনি মনে করেন আপনাদের কারণে আপনারা মুখোমুখি হয়েছেন? না, আপনাদেরকে ইন্ধন দিয়ে দিয়ে এমন পর্যায়ে এনেছে যে কালকে নির্বাচনের দিন শুধুমাত্র নির্বাচন নয়, আর ভয়ঙ্কর কিছু খেলা আমরা হয়তো দেখতে হতে পারে। খুবই অনাকাঙ্ক্ষিত হবে এটি, আমাদের সবার জন্য, দেশের জন্য, জনগণের জন্য অমঙ্গল বয়ে আনতে পারে। সুতরাং আপনারা দুটি পক্ষ একটু শান্ত থাকুন, বোঝার চেষ্টা করুন। সবচেয়ে বড় প্রবলেম হলো, সমস্যা হলো আমাদের প্রোপাগান্ডা। এই প্রোপাগান্ডা ছড়িয়ে আপনাদের মধ্যে বড় ধরনের সমস্যা সংকট তৈরি করবার জন্য যত বড় বড় এজেন্সি আছে পতিত শক্তির অর্থায়নে ভয়ঙ্কর পরিকল্পনার অংশ হিসেবে কালকে বহুত কিছু করতে পারে। সুতরাং আপনারা সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেখলেই সাথে সাথে আপনারা মাথা গরম করেন না। আপনারা জানেন না, কিছু কিছু পত্রিকার নামে কিছু কিছু পেজ, ফেক পেজ, একদম সম্পূর্ণ মনে হবে এই বুঝি সঠিক খবর, এই বুঝি না। একটু ধৈর্য ধরুন, যাচাই করুন। আমাদের পত্রিকা, আমাদের ফেস দ্য পিপলের মতো পত্রিকা মিডিয়াতে এসে দেখুন যে আসলে এই ধরনের ঘটনা সঠিক কিনা। এরপর আপনারা শেয়ার করুন। আপনার শেয়ারে আরো 10 জন বিভ্রান্ত হতে পারে। আপনাদেরকে বলে রাখি, প্লিজ একটু সচেতন হন। কালকে নির্বাচনের দিন নিজেরা মারামারি করবেন না। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনার চারপাশে এই যে হাদির, বিশেষ করে আমাদের শরীফ ওসমান হাদির, আমাদের শহীদ
হাদির ফেস দিয়ে হাদির প্রোফাইল পিকচার দিয়ে কমপক্ষে লক্ষাধিক অ্যাক্টিভ আইডি আছে, প্রোফাইল আছে, যারা হাদির কেউ না, হাদির পক্ষের লোক না, তারা হাদির প্রোফাইল পিকচার দিয়ে আপনাকে আমাদের সবাইকে বিভ্রান্ত করতেছে। আপনি কোনো একটা কিছু করবেন, এরাই সে হুমড়ি খেয়ে পড়ে আপনাকে বিভ্রান্ত করে ফেলবে, আপনাকে অস্থির করে ফেলবে। হাদির ছবি দিয়ে, হাদির দিয়ে একদম পুরোপুরি আপনার মনের মাধুরী মেশানো স্ট্যাটাস দিয়ে আপনাকে বিভ্রান্ত করবে, আপনার ভিতর ইনজেক্ট করবে এমন কিছু আপনি টের পাবেন না তারা কি চাচ্ছে। সুতরাং এই ধরনের প্রোফাইল পিকচার দেখেই একদম পুরোপুরি তাদেরকে বিশ্বাস করে তাদের কথার পেছনে দৌড়াবেন না প্লিজ। এগুলি বড় পরিকল্পনার একটি অংশ। আমি ইতিমধ্যে এগুলি ফলো করেছি, নোটিস করেছি। সুতরাং আপনাদেরকে জানানোর দায়িত্বটা মনে হয়েছে আমার, জানাচ্ছি। প্লিজ কালকের 12 তারিখ নির্বাচনের দিন আপনার কোথাও কিছু হয়েছে আর হুটহাট করে আপনি আপনার আশপাশের রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি হেয় প্রতিপন্ন করবেন অথবা আঘাত করার চেষ্টা করবেন, এটি একটি পক্ষ চায় যে আপনারা এমন করুন আর আপনারা দুই পক্ষ দ্বিধা বিভক্ত হয়ে যান। এই সুযোগে অন্য কোনো শক্তি আপনাদের জায়গাটা দখল করতে পারে। এটা টপ টু বটম সবার প্রতি এই অনুরোধ, প্লিজ বোঝার চেষ্টা করবেন। অবশ্যই পতিত শক্তি বলতে আওয়ামী লীগের সবাই নয়। আওয়ামী লীগের এখনো পর্যন্ত 80% মানুষ চায় ভালোভাবে রাজনীতি করে আবারও জনগণের পাশে এসে দাঁড়াতে, কিন্তু 20% যারা এখন মনে করে যে আমরা কখনোই অন্যায় করিনি, আমরা আবারও ক্ষমতায় আসতে চাই, তারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। এদেরকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগের লোকদেরকেও বলবো, যারা আছেন, যারা সচেতন, আপনারা সচেতন হন। দেশে গণতন্ত্র ফিরে আসার জন্য যে 12 তারিখ নির্বাচন শুরু হয়েছে, এটি অনাকাঙ্ক্ষিত বলা যায়, মানে অভূতপূর্ব বলা যায়। কখনোই এমন হবে আশা করিনি। হ্যাঁ, এত চমৎকার জন উল্লাস, জনস্রোত ঢাকা শহরে, কোনো মানুষ নেই, সবাই নিজ নিজ এলাকাতে চলে গেছে ভোট দিতে। প্লিজ উৎসাহ দিন, একটা চমৎকার নির্বাচনের দিন উপহার পেতে চাই। সবার প্রতি এই কামনা করছি। অনেকদিন ধরে একটি ভালো নির্বাচনের জন্য ফাইট করেছি। আজকে এই দীর্ঘদিনের যুদ্ধের শেষ দিন, কালকে আপনার একটা চমৎকার ভোট উপহার দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিন। আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হয়েছে, আমরা চাই এটা বুঝতে। আগামীকাল আপনাদের আচরণের উপর নির্ভর করবে আমরা কি আসলেই পেয়েছি নাকি নতুন করে আবারও যুদ্ধ করতে হবে। তবে যারা আপনাদের অধিকারকে মানে কোনো কারণে চুরি করতে চাইবে, ডাকাতি করতে চাইবে, তাদেরকে প্রতিহত করতে হবে আগামীকাল একসাথে, ঐক্যবদ্ধভাবে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন। এখন ব্যক্তিগত মতামত, ওপিনিয়নটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি বলবেন, আপনাদের মতামত, ওপিনিয়নটা কি থাকবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যেই সকাল থেকেই ভোট গ্রহণ চলছে বা ভোট গ্রহণ শুরু হয়েছে, সারা দেশে যেই নির্বাচনী উৎসবের যে ইমেজ আমরা দেখতে পাচ্ছি, দলে দলে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে ভোট দিতে, এটা নিয়ে আপনারা কি বলবেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করেন এই যে কিছু কিছু জায়গায় ভোট কারচুপির অভিযোগ উঠেছে? এক যুবক বলছে যে সে জীবনের প্রথম ভোট দিতে আসলো শান্তিপূর্ণ পরিবেশে, কিন্তু ভোট দিতে এসে কেন্দ্রে এসে দেখলো যে তার ভোট দেওয়ার আগে হয়ে গেছে। এই অভিযোগটা নিয়ে আপনারা কি বলবেন? এ থেকে যদি এটা সত্যি প্রমাণ হয়, তাহলে আমি মনে করি যে ভোট কেন্দ্রে যারা দায়িত্বে আছে তাদেরকে পালিশম্যান করা হোক, তাদেরকে পরিবর্তন করা হোক, দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করুক, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। এবং এরকম ঘটনা যেন আর কোনো কেন্দ্রে না হয়, সেটাই অনুরোধ থাকবে সকলের প্রতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি মনে করেন আপনারা, আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কোন দল যাচ্ছে? কার হাতে এদেশের শাসন ব্যবস্থা তুলে দেবে দেশের জনগণ? আজকের এই নির্বাচনের দিনে মানুষ কাকে নির্বাচিত করবে বলে ধারণা আপনাদের? জানাবেন কমেন্টে আপনাদের মতামত, ওপিনিয়নটা। ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।